তোমাদের বাকিরা কই? মিস সবাই তো জানে মিস আসবে। মিস 5 মিনিট মিস ওয়েট করেন। 5 মিনিট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কিছু মেল করছিলাম তানভীর আর সাজিদকে, পেয়েছি? আচ্ছা এগুলো কি ক্লাসরুমে আপলোড দিছে? জি মিস, দিয়ে দিয়ে দেওয়া হয়েছে মিস। তোমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের উপর কিছু, সরি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে আমি প্রিভিয়াস ক্লাস লেকচারের সলিউশন আর এর সাথে কিছু প্রশ্ন দিয়েছি, পেয়েছো? জি মিস, দুইটা পিডিএফ একসাথে মনে হয়, দুইটা ডক ফাইল। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইয়েস মিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিস পাইছি, মানে ম্যাথের একটা পাইছি আর মিস থিওরির একটা পাইছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আজকে যেটা দিছে, আজকেরটা পাইছো কিনা? আজকেরটা আমি একটু আপডেট করছি, প্রিভিয়াস ক্লাসে যেটা দিয়েছিলাম এটার সাথে। তানভীর আসতে, আচ্ছা ম্যাম একটু আমি মিস একটু চেক করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা দেখো এটা তো আমি একটু আপডেট পাইছি করছি। ম্যাম। পাইছো না? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর এতটুকুই আমাদের থাকবে, বুঝতে পেরেছো? এর সাথে ওই জিআর কোশ্চেন গুলো একটু দেখবা, ওখানে যদি এডিশনাল সাপোজ ট্রায়াল ব্যালেন্সের কোনো আইটেম তোমরা বুঝতে পারছো না, অথবা মনে করো কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি বুঝতে পারছো না, তাহলে আমাকে নক করবা, ঠিক আছে? আমি সলিউশন দিয়ে দিব। তবে যে কয়টা দিছি এগুলো একদম ভালো করে প্র্যাকটিস করে নিবা। আমি ওখানে বেশ কয়েকটা প্রবলেম দিয়েছি, সাথে আর কোশ্চেন গুলো দেখবা, এগুলো কমপ্লিট সলভ করবা, একদম ব্যালেন্স শিট পর্যন্ত কমপ্লিট করে যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করবা। কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার থেকে একটা অবশ্যই থাকবে, একটা থিওরি আর একটা ম্যাথ। তোমরা আগের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা আমি মোটামুটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে একটা প্রশ্ন অবশ্যই রাখার চিন্তা আছে। আমাদের এখানে অ্যাকাউন্টিং এর আসলে বেসিক্যালি দুইটা পার্ট তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পার্ট, আর একটা কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দুইটা একসাথে। তো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পার্টটা একটু লেংদি হয়, কারণ অ্যাকাউন্টিং বলতে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কে বোঝানো হয়, চ্যাপ্টারগুলো একটু বেসিক রিলেটেড হয়, বোঝার ব্যাপার থাকে। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের কমপ্লিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত। আমরা এখান থেকে করলাম কি কি, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের সাথে কিছু থিওরিটিক্যাল চ্যাপ্টার ছিল, অ্যাকাউন্টস, তারপর হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, ট্রানজেকশন, এরপরে ছিল কি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ডেপ্রিসিয়েশন, ঠিক না? এই চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করেছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো ভালো মতো। যদি কোনো প্রবলেম থাকে দেন শেয়ার করবা। আর ইয়ার কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ারে কোনো ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম আসছে কিনা, যদি থাকে তাহলে তোমরা শেয়ার করতে পারো। তো আমরা আজকে থেকে নতুন চ্যাপ্টার শুরু করব, এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং পার্টের। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কমপ্লিট, আমরা এখন কস্ট অ্যাকাউন্টিং শুরু করব। দেখো আমরা ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং পড়েছিলাম, ঠিক কিনা? ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং একটা থিওরিটিক্যাল কোশ্চেন পড়েছিলাম। কয়েকটা ব্রাঞ্চের নাম বলতে পারবা তোমরা? আমরা এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, অডিটিং, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, ফরেনসিক অ্যাকাউন্টিং, এরকম বেশ কিছু ব্রাঞ্চের নাম পড়েছিলাম। তোমাদের এটা শিটে দেওয়া আছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে, তোমরা দেখবা। তো আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার শুরু করব। তো কস্ট অ্যাকাউন্টিং ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের জন্য তোমরা কিছু প্রশ্ন রেডি করো। লিখো ডেফিনিশন অফ কস্ট অ্যাকাউন্টিং, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার লিখো।
Definition of cost accounting. লিখছো? এরপরে লিখো টাইপস অফ কস্ট, উইদিন ব্র্যাকেট লিখো শর্ট নোট, কারণ এই টপিক্সে যেগুলো পড়াবো যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমার শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। ডেফিনেশন অফ কস্ট অ্যাকাউন্টিং, তারপর ডেফিনিশন অফ কস্ট অ্যাকাউন্টিং, এরপরে হচ্ছে টাইপস অফ কস্ট। টাইপস অফ কস্ট, এরপরে লিখো কস্ট অ্যান্ড এক্সপেন্স। এগুলো বেসিক বিষয় জেনে রাখা দরকার। লিখছো? কস্ট অ্যান্ড এক্সপেন্স। ইয়েস ম্যাম। এরপরে লিখো কস্ট ইউনিট। কি মিস? কস্ট ইউনিট। ম্যাম শেষেরটা আবার একটু বলবেন? এই যে তোমাদের এখানে স্ক্রিনে আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না, কস্ট ইউনিট। এরপরে লিখো অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং। প্রশ্ন, অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং। মিস এটা শুনি নাই, আবার একটু বললে ভালো হতো। এই যে স্ক্রিনে দেখা আছে, দেখো লেখা আছে অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং। অ্যাডভান্টেজেস, লিখছো? তারপরে লিখো লিমিটেশনস অফ কস্টিং সিস্টেম। লিমিটেশনস অফ কস্টিং সিস্টেম। লিখছো? জি মিস। কয়টা প্রশ্ন হলো তোমাদের? ম্যাম 6টা।
6টা। তাহলে এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে। এখান থেকে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করব, তোমাদেরকে পরে দিব প্রশ্নটা। বুঝতে পারছো? আরেকটা প্রশ্ন দিব, এটা হবে ডিফারেন্সেস বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আরেকবার বলেন। ডিফারেন্সেস বিটুইন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে কয়টা হলো? ম্যাম 7টা। 7টা। এই প্রশ্নগুলো লিখো, রাখো আপাতত, আগে আমরা এগুলো শেষ করি, ঠিক আছে? তাহলে প্রথমে আসো, ডেফিনিশন অফ কস্ট অ্যাকাউন্টিং। দেখো, প্রথমে বলে রাখি ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং and it deals with internal informational needs of users of accounting information. আমাদের যে ইউজার ছিল, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ছিল, কয় ধরনের ইউজার ছিল? There were we had two types of users of accounting information. Internal user and external users. Okay. Cost accounting serve the internal cost is a component. মিস কথা শোনা যায় না। আমি তো সব শুনতে পাচ্ছি। ম্যাম ক্লিয়ার না ভয়েসটা। তোমাদের কি নেটের সমস্যা আছে কিনা দেখো। ম্যাম আপনাদের নেটে মনে হয় বাফার আপনার সমস্যা না নেই। ম্যাম এখানে আমার এই পাশে নেট ফুল, কিন্তু কমপ্লিট নেটওয়ার্ক। ম্যাম আপনি এখন শুনতে পাচ্ছ? পড়ান তখন ম্যাম আটকে যায়। এখন শোনা যাচ্ছে। কথা শোনা যায় না। ম্যাম এখন শোনা পাচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট মোমেন্টে ম্যাম বুঝতে পারি না। কি করতে পারে তাহলে? এখন শোনা যায় ম্যাম। এখন শোনা যায়? আচ্ছা, তাহলে পরেও শোনা যাবে আশা করি। Cost accounting is a quantitative method that accumulates, classifies, summarizes, and interprets financial and non-financial information for three major purposes. Purpose গুলো কি দেখো? Cost ascertainment, planning and control, and decision making. These are three major purposes of cost accounting. তাহলে কি করে? Cost accounting is a quantitative method. That means cost accounting deals with only quantitative issues that accumulates, classifies, summarizes, and interprets. দেখো, accumulates, classifies, summarizes, and interprets financial and non-financial information for three major purposes. What kind of information? Financial information and non-financial information. এখানে দেখো একটা বিষয় বলা আছে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, নন ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে বোঝাচ্ছে মানি রিলেটেড ইনফরমেশন গুলো, মানিটারি ইনফরমেশন। আর নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে আসছে আমরা যখন কস্ট অ্যাকাউন্টিং, তোমাদের সিলেবাস তো আসলে এত কিছু কভার করবে না,
কিন্তু কস্ট অ্যাকাউন্টিং যখন বেসিক্যালি ব্রড সেন্সে করা হয় তখন দেখা যায় আমাদের কিছু নন ফাইন্যান্সিয়াল ইস্যু কনসিডার করতে হয় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যেমন ধরো আইডল টাইম, তারপর হচ্ছে তোমার ওয়েস্টেজ, আইডল টাইম, তারপর হচ্ছে লিড টাইম। এ ধরনের কিছু বিষয় আছে যেগুলো কস্ট অ্যাকাউন্টিং এ কনসিডার করা হয়। আইডল টাইম বলতে বোঝায় যায় আনপ্রোডাক্টিভ টাইম, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েস্টেজ, নর্মাল লস, অ্যাবনর্মাল লস, এই বিষয়গুলোকে বলা হয় নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তো কস্ট অ্যাকাউন্টিং কি করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও কনসিডার করে অ্যাজ ওয়েল এজ ইট কনসিডার্স নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর 3 মেজর পারপাস। কস্ট অ্যাসার্টেনমেন্ট, তার মানে টোটাল কস্ট incurred to produce a product or to provide any service. Operational planning and control. For making operational plan and control the plan. মনে করো আমি প্ল্যান করতে চাচ্ছি যে আমার প্ল্যানটা কি হবে, আমি কত ইউনিট প্রডিউস করব, কিভাবে প্রডিউস করব, কখন প্রডিউস করব, এটা হচ্ছে অপারেশনাল প্ল্যান। অ্যান্ড কন্ট্রোল, কন্ট্রোল বলতে বোঝাচ্ছে আমি যে প্ল্যান নিলাম এই প্ল্যান অ্যাকুরেটলি কাজ করছে কিনা সেটা চেক করা, এটাকে বলা হয় কন্ট্রোল। অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে ডিসিশন মেকিং। এই সব কিছুর পরে আসছে আমাদের ডিসিশন মেকিং অ্যাক্টিভিটিস। দ্যাট মিনস কস্ট অ্যাকাউন্টিং সার্ভস দ্য 3 major purposes of accounting: cost ascertainment, operational planning and control, and decision making. Cost accounting is one of the branches of accounting and is predominantly meant for meeting the informational needs of the management. আমি একটা বিষয় তোমাদেরকে প্রথমে বলছিলাম, cost accounting meets the informational needs of internal users. Internal users means all parties involved with operating the companies are known as internal users. এই যে ইন্টারনাল ইউজার্স আর ম্যানেজমেন্ট রিলেটেড পার্টিস এর ইনফরমেশনাল নিডস গুলোকে ফিল আপ করবে কস্ট অ্যাকাউন্টিং। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কি দেখেছিলাম, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রোভাইডস ইনফরমেশন to internal user as well as external users, but cost accounting provides information only to internal users. That means the information generated by cost accounting is not communicated to external users. এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা তৈরি করেছিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেন তৈরি করেছিলাম? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর প্রিপেয়ার টু কমিউনিকেট দ্য ইনফরমেশন উইথ users of accounting informations, but the cost accounting do not provide any financial statement for external users. তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পেরেছো? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো আউটসাইড পার্টি জানতে পারবে, এই ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করতে পারবে, তাদের প্রয়োজনে ইউজ করতে পারবে, বাট কস্ট অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন তৈরি হবে ওই ইনফরমেশন গুলো শুধুমাত্র ইন্টারনাল ইউজারের জন্য, এক্সটার্নাল ইউজার কখনোই ইউজ করবে না। ক্লিয়ার? তাহলে আমাদের কস্ট অ্যাকাউন্টিং কি, কস্ট ডিফারেন্সটা বোঝার একটা উপায় হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে তোমরা যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়ে আসছো, এখন তোমাদের একটু এটা কনফিউজিং মনে হতে পারে যে আমরা অ্যাকাউন্টিং এর এত কিছু পড়ে আসলাম, আবার নতুন করে কস্ট অ্যাকাউন্টিং পড়তে হচ্ছে। তোমরা বেসিক ডিফারেন্স একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল ইউজ বলতে বোঝাচ্ছে কি, ওই যে কস্ট অ্যাসার্টেনমেন্ট, অপারেশনাল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, ডিসিশন মেকিং, এই ম্যানেজমেন্ট এইসব কাজে কস্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজ করবে। কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন কি, ইন্টারনাল ইউজারও ইউজ করবে এবং এক্সটার্নাল ইউজারও ইউজ করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো টাইপস অফ কস্ট। টাইপস অফ কস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে ব্রড কোশ্চেন হবে না, তবে তোমাদের শর্ট নোট আসতে পারে। তো টাইপস অফ কস্টের প্রত্যেকটা পয়েন্ট, এখানে অনেকগুলো পয়েন্ট মোটামুটি সংক্ষেপে দেওয়া আছে, সংক্ষেপে দেওয়া থাকলেও তোমরা
একটু ইলাবোরেট নেট দেখে অথবা হচ্ছে অন্যান্য বইয়ের পিডিএফ দেখে একটু ইলাবোরেট নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? এই যে দেখো, historical cost is measured by actual cash payments or their equivalent at the time of outlay for acquiring assets, goods, service. এক কথায় যে কোনো একটা অ্যাসেটস, গুডস অথবা সার্ভিস অ্যাকোয়ার করার জন্য আমার অ্যাকচুয়াল যে কস্ট পেমেন্ট করতে হয়েছে সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট। এটা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে অনেকটা মিল আছে, ঠিক কিনা? এরপরে দেখো এস্টিমেটেড কস্ট। এস্টিমেটেড কস্ট ইজ এ প্রিডিটারমাইন্ড কস্ট। এস্টিমেটেড কস্ট কি? প্রিডিটারমাইন্ড কস্ট। এখানে একটা বিষয় আছে, এস্টিমেটেড কস্টের পরে তোমরা যখন স্ট্যান্ডার্ড কস্ট দেখবা তাহলে একটু পার্থক্যটা ক্লিয়ার হবে। স্ট্যান্ডার্ড কস্ট মোস্ট সাইন্টিফিক্যালি প্রিডিটারমাইন্ড কস্ট। এস্টিমেটেড কস্ট এবং তোমার স্ট্যান্ডার্ড কস্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করাতে হবে, কিছু রুলস থাকবে, কিন্তু এস্টিমেটেড কস্টের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ম্যানেজমেন্টস এক্সপার্টাইজ অথবা এক্সপেরিয়েন্সের ভিত্তিতে এস্টিমেটেড কস্ট ডিটারমাইন করা হয়। বুঝতে পেরেছো? Next one, total cost. The sum of all cost attributable to a given volume under consideration. Total cost incurred to produce any product or to render any service or to acquire any assets is known as total cost. এখন টোটাল কস্টের মধ্যে কিন্তু শুধু পারচেজ ভ্যালু না, আরো অনেক যত ধরনের কস্ট ইনভলভ আছে পুরাটাই ইনভলভ থাকবে, হিসাবে আসবে। এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট তোমাদের বুঝার কথা, ইকোনমিক্সে পড়ছো। এভারেজ কস্ট কি বলো? হোয়াট ইজ এভারেজ কস্ট? ম্যাম এটা হলো সব কস্টকে একটা এভারেজ করা আর কি, কম্পিউট করে সবগুলোকে তুলনা করা। Total cost divided by total number of units produced. এটাই হচ্ছে average cost. It is the unit cost which is computed by dividing the total cost by the volume involved. মানে মনে করো আমার 5,000 ইউনিটের জন্য খরচ হলো 50,000। এখন এভারেজ কস্ট যদি হিসাব করি তাহলে হবে কি, কস্ট হচ্ছে 50,000 বাদ করলে হচ্ছে তোমার এভারেজ কস্ট। বুঝাতে পেরেছি? মিস আরেকবার বলেন তো এভারেজ কস্টটা। এভারেজ কস্ট হচ্ছে, মনে করো তুমি 10,000 ইউনিট প্রডিউস করলা 50,000 টাকা দিয়ে, এখন এটা এভারেজ হবে টোটাল কস্ট 50,000 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইউনিটস 10,000। জি মিস, পার ইউনিট কত হচ্ছে? 5। তাহলে এভারেজ কস্ট হচ্ছে 5। নেক্সট ওয়ান, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট ইজ মেজার্ড বাই দ্য চেঞ্জ ইন কস্ট ডিউ টু চেঞ্জ ইন দ্য output by 1 unit, or marginal cost is the additional cost incurred to produce an additional unit of product. মনে করো এই যে 50,000-এর জন্য তোমার কস্ট, সরি 10,000 ইউনিট প্রডিউস করার জন্য কস্ট হচ্ছে আমরা ধরে নিলাম 50,000। এখন আমি যদি আর 1 ইউনিট অতিরিক্ত উৎপাদন করি তাহলে অতিরিক্ত কত টাকা খরচ হবে, সেটাই হচ্ছে মার্জিনাল কস্ট। বুঝাতে পেরেছি? বুঝছো কিনা তোমরা? জি ম্যাম।
তারপরে দেখো ডিফারেন্সিয়াল কস্ট, চেঞ্জ ইন টোটাল উইথ রেসপেক্ট টু অ্যানাদার, দিস ইজ অলসো নোন এজ ইনক্রিমেন্টাল কস্ট। আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে, মার্জিনাল কস্ট এবং ডিফারেন্সিয়াল কস্ট। দুইটার মধ্যে একটা সিমিলারিটি আছে। মার্জিনাল কস্ট হচ্ছে দুইটা লেভেল। মনে করো 10,000 ইউনিটের জন্য কস্ট কত, 10,001 ইউনিটের জন্য কস্ট কত, এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে কি মার্জিনাল কস্ট। আর ডিফারেন্সিয়াল কস্ট হচ্ছে কি টোটাল কস্ট ইনকার্ড এট টু লেভেলস অফ অ্যাক্টিভিটি, টু ডিফারেন্ট লেভেলস অফ অ্যাক্টিভিটি। যেমন ধরো 10,000 ইউনিটের জন্য হচ্ছে আমার কস্ট 50,000, সাপোজ 10,200 ইউনিটের জন্য আমার কস্ট হচ্ছে 51,000। তাহলে দেখো এখানে লেভেল অফ আউটপুট কয়টা, দুইটা, একটা হচ্ছে 10,000 ইউনিট আর একটা হচ্ছে 10,200 ইউনিট, ঠিক কিনা? জি হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমার সিমিলারিটি মার্জিনাল কস্ট এবং ডিফারেন্সিয়াল কস্টের মধ্যে। কিন্তু সিমিলারিটি কি, মার্জিনাল কস্টের মধ্যে খেয়াল করো আমার লেভেল অফ আউটপুটের মধ্যে ডিফারেন্স হবে 1 ইউনিট, অতিরিক্ত 1 ইউনিট। কিন্তু ডিফারেন্সিয়াল কস্টের ক্ষেত্রে ডিফারেন্স বিটুইন লেভেল অফ আউটপুট উইল বি মোর দেন 1 ইউনিট। আমি কি বুঝাতে পেরেছি? বুঝা নাই কে বলো? ম্যাম আরেকবার একটু প্লিজ। আরেকবার। একটা হচ্ছে কি মার্জিনাল কস্ট, ঠিক না? মনে করো এটা হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট আমি ধরে নিলাম দুইটা লেভেল অফ আউটপুট, একটা হচ্ছে 1,000 আরেকটা হবে 1,001। এখানে পার্থক্য কত, আউটপুটের মধ্যে পার্থক্য কত? ম্যাম 1 ইউনিট 1 ইউনিট। কিন্তু আমরা ডিফারেন্সিয়াল কস্ট যেটা পড়াচ্ছিলাম সেখানে দুইটা আউটপুট লেভেল থাকবে 1,000, মনে করো 1,050 ইউনিট। তাহলে এখানে ডিফারেন্স কত, আউটপুটের মধ্যে ডিফারেন্স 50 50 ইউনিটস। এটাই হচ্ছে পার্থক্য, যে ডিফারেন্সিয়াল কস্টের মধ্যে লেভেল অফ আউটপুটের পার্থক্য 50 ইউনিট, মানে 1-এর বেশি হবে। আর মার্জিনাল কস্টের মধ্যে পার্থক্য হবে কি 1 ইউনিট, সবসময় 1 ইউনিট, 1-এর বেশি হতে পারবে না মার্জিনাল কস্টের ক্ষেত্রে। বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। ক্লিয়ার? হ্যাঁ, এই যে ডিফারেন্সিয়াল কস্ট, মনে করো এই 50 ইউনিটের জন্য অতিরিক্ত যে খরচ হবে সেটাকে বলা হবে ডিফারেন্সিয়াল কস্ট। আর এখানে অতিরিক্ত 1 ইউনিটের জন্য যেটা খরচ হবে সেটাকে বলা হবে মার্জিনাল কস্ট। এই ডিফারেন্সিয়াল কস্টকে বলা হয় ইনক্রিমেন্টাল কস্ট। এটাকে ইনক্রিমেন্টাল কস্টও বলা হয়। তাহলে পার্থক্য বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এখন আসো অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট মিন্স কস্ট অফ সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ। মনে রাখবা, এগুলো তো তোমরা ইকোনমিক্সে পড়ছো, অপরচুনিটি কস্ট পড়ছো না? অপরচুনিটি কস্ট কি? কস্ট অফ সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ। দেখি ইকোনমিক্সের ভাষায় কেউ একজন বুঝিয়ে বলো। ম্যাম যেমন একটা যদি আমরা ল্যান্ডের কথা চিন্তা করি তাহলে ল্যান্ড থেকে তার মানে অনেক কিছুই ইনকাম করা যেতে পারে, তো সেই কারণে ওইটার জন্য এখানে একটা অপরচুনিটি আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই ওইটার তার মানে ভ্যালু নেই, তো ওটার একটা যে কস্টটা থাকে ম্যাম ওইটাই অনেকটা অপরচুনিটি কস্ট। এটা বিষয়টা এরকম, তো ধরো আমরা যদি ল্যান্ডের ক্ষেত্রে চিন্তা করি অথবা আমরা একটা ফ্যাক্টরি বিল্ডিং এর কথা ক্ষেত্রে চিন্তা করি ইকোনমিক্সের সরি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, মনে করো একটা ফ্যাক্টরিতে তুমি চাইলে স্টিলও প্রডিউস করতে পারো অথবা ডিওটিন প্রডিউস করতে পারো। সাপোজ যদি তুমি স্টিল প্রোডাকশনে যাও তোমার ইয়ারলি প্রফিট হবে 10 লাখ টাকা, আর যদি তুমি ডিওটিন প্রডিউস করো তাহলে মনে করো তোমার প্রফিট হবে, অ্যানুয়াল প্রফিট হবে 8 লাখ টাকা। ঠিক আছে, আমরা আরো একটা অল্টারনেটিভ নিতে পারি, ডিওটিন ছাড়াও মনে করো আমরা কোনো টুলস প্রোডাকশনে যেতে পারি।
কোনো হার্ডওয়্যার প্রোডাকশনে যেতে পারি। এক্ষেত্রে সাপোজ আমার প্রফিট হচ্ছে 7,50,000, তাহলে আমার কাছে 3টা অপশন আছে। 3টা অপশনের জন্য 3 ধরনের প্রফিট লেভেল আছে, একটা 10 লাখ, 8 লাখ এবং 7,50,000। তাহলে এখানে আমার জন্য বেস্ট কি? 10 লাখ ইউজ করা। স্টিল প্রডিউস করা। এরপরে সেকেন্ড বেস্ট কি? 8 লাখ, ঠিক কিনা? তাহলে এখানে আমি যদি অপরচুনিটি কস্টের কথা চিন্তা করি, তাহলে স্টিল প্রডিউস করার জন্য আমাকে কি করতে হবে? ডিওটিন প্রোডাকশন বাদ দিতে হবে। তাহলে স্টিল প্রোডাকশনের জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে ডিওটিনের প্রোডাকশন। বুঝতে পেরেছ? মানে 10 লাখ টাকা চুজ করার জন্য আমাকে 8 লাখের অপশনটা বাদ দিতে হচ্ছে। যদি 10 লাখ অপশন না থাকতো তাহলে আমি 8 লাখ অপশনটা নিতাম, ঠিক কিনা? এটাই হচ্ছে অপরচুনিটি কস্ট, মানে আমি একটা সুযোগ নিতে গিয়ে আরেকটা সুযোগ মিস করব। তাহলে এক কথায় বলা হয় অপরচুনিটি কস্ট ইজ দ্য কস্ট অফ সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ। দেখো আমার 3টা অপশন, 3টার মধ্যে সেকেন্ড বেস্ট কি ছিল? 8 লাখ। এটাই হচ্ছে 8 লাখে হচ্ছে অপরচুনিটি কস্ট। নেক্সট ওয়ান, ইনপুটেড কস্ট। It is a hypothetical cost and does not involve any actual cash outlay, and as a consequence does not appear in the final. Nevertheless, such cost involve foregoing on the part of a person or আছে, যেমন ধরো তোমার নিজস্ব ফ্যাক্টরিতে বিজনেস শুরু করলা, তাহলে এই বিজনেসের উপর ফ্যাক্টরিতে যদি তুমি প্রোডাকশন শুরু করো, তাহলে হিসাব করার সময় অ্যাকচুয়ালি ওনারা কি করে? একটা ফ্যাক্টরি রেন্ট কাউন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি কি বিজনেস থেকে এই টাকাটা উইথড্র করা হয়? মনে করো নিজের বিল্ডিং এ অফিস শুরু করলা তুমি, কনসালটেন্সি ফার্ম, নিজের ফ্ল্যাটের যে কোনো একটা রুমে, ঠিক আছে? অনেকে তো এরকম করে। এখন এক্ষেত্রে এটা যদি তুমি বাইরে থেকে রেন্ট নিতে, তাহলে একটা রেন্ট থাকতো, অফিস রেন্ট থাকতো, কিন্তু নিজের যখন ফ্ল্যাট যখন ইউজ করবে, তখন কি তুমি তোমার প্রতিষ্ঠান থেকে ভাড়া নিবে? মালিক কিন্তু এটা অ্যাকচুয়ালি ভাড়া নেয় না, কিন্তু আমরা যখন প্রফিট লস হিসাব করি এই ধরনের কিছু কস্ট হিসাবে দেখাই, যাতে অ্যাকচুয়াল প্রফিট কত এটা বুঝতে পারি। এই খরচগুলোকে বলা হচ্ছে ইনপুটেড কস্ট, মানে আমরা হিসাবে দেখাচ্ছি কিন্তু কোনো অ্যাকচুয়াল ক্যাশ আউটলে হচ্ছে না, অ্যাকচুয়াল ক্যাশ পেমেন্ট হচ্ছে না। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ইনপুটেড কস্ট। ইট ইজ এ হাইপোথেটিক্যাল কস্ট। আমি একটা অ্যাজাম্পশন করে খরচ মনে করছি, কিন্তু এটার জন্য আমার অ্যাকচুয়াল কোনো ক্যাশ আউটফ্লো হচ্ছে না। নেক্সট ওয়ান, সাঙ্ক কস্ট। It represents historical cost which is recoverable in a given situation. For example, while considering the replacement of asset, depreciated book value of the existing asset may not be taken into account on the ground that this portion of the cost having been already incurred in the past and has no relevance to the present decision. আমি একটা বিষয় বলি, আমরা তো ডেপ্রিসিয়েশন করে আসছি, তাই না? তো প্রতি বছর আমরা কি করি? ডেপ্রিসিয়েশন মাইনাস করি। ডেপ্রিসিয়েশন মাইনাস করতে 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 একটা সময় দেখা যায় কি সেলভেজ ভ্যালুতে আমরা পৌঁছে যাই, ঠিক কিনা? মনে করো 50,000 টাকার অ্যাসেট, সেলভেজ ভ্যালু 10,000, তাহলে আমি 40,000 ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাবো। এই যে এটাকে বলা হচ্ছে সাঙ্ক কস্ট। এই কস্ট আমি কখনোই রিকভার করতে পারবো না, এই খরচটা হয়ে গেছে। তাহলে আমরা যখন ইয়ার এন্ডে অথবা হচ্ছে ইউজফুল লাইফের পরে যখন অ্যাসেটটা রিটায়ারমেন্ট করব, অ্যাসেট যখন হিসাব থেকে বাদ দিব অথবা নতুন অ্যাসেট যখন কিনবো, তখন কিন্তু ডেপ্রিসিয়েটেড ভ্যালুটাকে আমরা মনে করব কি এই কস্ট কখনোই রিকভার করা যাবে না। Next one, discretionary cost. They are fixed costs that arise from periodic, usually yearly appropriation decisions that directly reflect
top management policies. These costs may not have any particular relation to the volume of activity. যেটা আমি একটু অন্যভাবে বলি, কিছু কিছু ডিসিশন আছে যেগুলো টপ ম্যানেজমেন্ট পলিসির মাধ্যমে নির্ধারিত হয়। যেমন ধরো, কারেন্ট ইয়ারে কোম্পানির পলিসি হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে একটা বিগ বাজেট রাখা, যে কোম্পানি রিসার্চ R&D তে ইনভেস্টমেন্ট বেশি করবে, ঠিক আছে। অথবা কোম্পানি পলিসি হতে পারে কোম্পানি এই বছর হিউজ মার্কেটিং করবে, সেলস প্রমোশন বাড়ানোর জন্য, সেলস বাড়ানোর জন্য হিউজ মার্কেটিং অ্যাক্টিভিটিস হাতে নিবে। তাহলে অথবা হতে পারে কি, কোম্পানি চাইলে এই বছর প্রোডাকশনের পরিমাণ বাড়াবে, মার্কেটিং সাইডে না গিয়ে এই বছর যে হয়তো বা র ম্যাটেরিয়াল কস্ট কম, কোনো কারণে প্রোডাকশনের পরিমাণ বাড়িয়ে দিবে অন্যান্য বছরের তুলনায়। তাহলে দেখো, এই যে খরচগুলো হচ্ছে, এই খরচগুলো কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্টের ডিসিশন থেকে আসছে না, এগুলো আসছে কোত্থেকে? These decisions arise from top management, that is board of directors, and these are known as discretionary cost. ঠিক আছে, তাহলে এই কস্টগুলো ইয়ার টু ইয়ার চেঞ্জ হতে পারে। কোম্পানি চাইলে R&D তে বাজেট কমিয়ে দিতে পারে, মার্কেটিং এ বাজেট বাড়াতে পারে, অথবা মার্কেটিং এ বাজেট কমাতে পারে, অথবা R&D এর বাজেট বাড়াতে পারে। তাহলে এই যে এটা হচ্ছে তোমার অনেকটা ডিসিশনের উপরে ডিপেন্ড করে যে কোম্পানি কোন পলিসি অনুসারে আগাবে। কোম্পানির নিজস্ব কিছু পলিসি থাকে প্রত্যেকটা কোম্পানির। কেউ চায় কি মার্কেটে সার্ভাইভ করতে চায়, অথবা কোনো কোনো কোম্পানি মার্কেট লিডার হতে চায়। তো যে কোম্পানির যে গোল, যে মিশন আছে, এই মিশনের সাথে অ্যাডজাস্ট করে কোম্পানি কিছু ডিসিশন নিয়ে থাকে। এই যে এই ডিসিশন রিলেটেড কস্টগুলোকে বলা হয় ডিসক্রিশনারি কস্ট। ক্লিয়ার? Next one, controllable cost. দেখো, these are the costs which can be influenced by the action of an individual in an enterprise within a given time span. দেখো, but few costs are clearly under the influence of one person in organization, and few items of cost are susceptible to control at all levels. মনে করো তুমি একটা কোম্পানির ম্যানেজার, কোম্পানির কোনো একটা ডিভিশনের ম্যানেজার, সেটা আমরা ধরে নিলাম প্রোডাকশন ডিপার্টমেন্ট। এখন কন্ট্রোলেবল কস্ট বলতে বোঝাচ্ছে এই যে প্রোডাকশন ম্যানেজার হিসেবে তুমি একটা প্রতিষ্ঠানের কোন কোন কস্টকে ইনফ্লুয়েন্স করতে পারো, সেটাই হচ্ছে তোমার জন্য কন্ট্রোলেবল কস্ট। আর কন্ট্রোলেবল কস্টের ক্ষেত্রে একটা বিষয়, যেটা যে কস্টটা একজনের জন্য কন্ট্রোলেবল একটা ডিভিশনের জন্য, অন্যান্য ডিভিশনের জন্য সেটা কন্ট্রোলেবল নাও হতে পারে। যেমন ধরো মার্কেটিং ডিপার্টমেন্ট হেড, মার্কেটিং ম্যানেজার চাইলে কোম্পানির মার্কেটিং কস্ট কন্ট্রোল করতে পারে, সে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট বাড়াই দিল, সেলস প্রমোশন কমাই দিল, ঠিক আছে। কিন্তু এই যে কস্টগুলো যেটা মার্কেটিং ম্যানেজারের জন্য কন্ট্রোলেবল, সেটা কিন্তু প্রোডাকশন ম্যানেজারের জন্য কন্ট্রোলেবল না। তাহলে কোন কস্ট কার জন্য কন্ট্রোলেবল, এই বিষয়টা কিসের উপর ডিপেন্ড করে? এটা টাইম পিরিয়ডের উপরে ডিপেন্ড করে, তার স্কোপ অফ জবের উপর ডিপেন্ড করে, রোলস অ্যান্ড তার ডিপার্টমেন্টাল ডিউটির উপর ডিপেন্ড করে। এক কথায় কন্ট্রোলেবল কস্ট বলতে বোঝাচ্ছে দি কস্ট হুইচ ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই দি অ্যাকশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইন অ্যান এন্টারপ্রাইজ উইদিন এ গিভেন টাইম স্প্যান। Next one, relevant cost. দেখো, cost appropriate to aiding the making of specific management decisions are known as relevant cost. These are expected future costs that will differ under the alternatives.
মনে করো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তুমি একটা কনসালটেন্সি ফার্ম শুরু করতে চাচ্ছ, তাহলে এক্ষেত্রে তোমাকে কি কি কস্টের কথা চিন্তা করতে হবে? কি মনে হয় কোন কোন বিষয়গুলো হিসাব করতে হবে দেখি বলো। দেখি রোল নাম্বার 8 বলো আরিফ। রোল নাম্বার 8। রোল নাম্বার 20 বলো মাহবুব হাসান। Yes, ma'am. তোমরা আছো? হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ Yes, ma'am আছি আমি ম্যাম। তোমরা আছো? জি ম্যাম। আমার মনে হয় ক্লাস সবাই আছো? ইয়েস ম্যাম আছি। ইয়েস ম্যাম। এখানে 3 জন দেখাচ্ছে। ম্যাম আমরা আছি তো। ম্যাডাম কথা শোনা যাচ্ছে না। কথা বুঝতেছি না ভালো মতো। ম্যাম কথা আটকে আসতেছে। কথা ক্লিয়ার আসতেছে না। বলছি একটা কনসালটেন্সি ফার্ম চালু করার আগে তোমাদের কি কি বিষয় কনসিডার করতে হবে, মানে কি কি খরচ নিয়ে চিন্তা করতে হবে? এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলো কোন কোন খরচের বিষয় চিন্তা করতে হবে? ফার্মের যে অফিস করবো ওই অফিসের খরচ আসবে, অফিস রেন্ট আসবে, অফিস রেন্ট, তারপরে ইউটিলিটি বিল আসবে, ইউটিলিটি বিল আসবে, ইয়েস। তারপরে এটা যদি সম্পূর্ণ একা তো আর চালানো যাবে না, তো এটাকে কি বলে স্যালারি এক্সপেন্স আসবে। হ্যাঁ এমপ্লয়ি স্যালারি আসবে, তোমার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হতে পারে, ঠিক কিনা? তারপর তুমি যদি সাইট ভিজিটে যাও তাহলে তোমার ট্রান্সপোর্টেশন কস্টের ব্যাপার আসবে, ঠিক কিনা?
এই যে জি দেখো, তুমি ফিউচার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তোমার বিফোর স্টার্টিং ইউর কনসালটেন্সি ফার্ম ইউ আর থিঙ্কিং অ্যাবাউট রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, এটসেট্রা। ওকে, ইউটিলিটি এক্সপেন্স, these will be known as relevant cost for you. তাহলে রেলিভেন্ট কস্ট বলতে বোঝাচ্ছে কি, তুমি কোনো একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট ডিসিশন নেওয়ার আগে যে যে কস্টগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। Cost appropriate to aiding the making of specific management decisions are called relevant cost. মানে তুমি একটা ডিসিশন নেওয়ার আগে কোন কোন খরচ নিয়ে চিন্তা করতে হবে সেটাই হচ্ছে রেলিভেন্ট কস্ট। ঠিক আছে, দেখো, these are expected future cost that will differ under alternatives. আচ্ছা, আমি মনে করলাম, এখন আবার চিন্তা করলাম কি, মনে করো তুমি কনসালটেন্সি ফার্ম না করলে কি করবা, চাকরি করবা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমার কি কি বিষয় চিন্তা করতে হবে? এই যে দুইটা অল্টারনেটিভ আসছে না, একটা হচ্ছে তুমি চাকরি করবা আর একটা হচ্ছে তোমার নিজস্ব একটা কনসালটেন্সি ফার্ম থাকবে। তাহলে দুই ক্ষেত্রে তোমার দুই ধরনের ব্যাপার আসছে, হিসাব নিকাশ কিন্তু আলাদা। তো তোমার দেখা যাচ্ছে কি, কনসালটেন্সি ফার্মের জন্য এক ধরনের হিসাব করতে হচ্ছে আর জবের ক্ষেত্রে অন্য ধরনের হিসাব করতে হচ্ছে, ঠিক কি না? তাহলে এই যে স্পেসিফিক ম্যানেজমেন্ট ডিসিশন, এই দুইটা অল্টারনেটিভের জন্য দুই ধরনের কস্ট আসছে। এই রিলেটেড কস্টগুলোকে বলা হচ্ছে রেলিভেন্ট কস্ট। আমি কি বোঝাতে পেরেছি? দেখো, these are expected future cost that will differ under alternatives. আমি যে দুইটা অল্টারনেটিভ দিলাম, একটা হচ্ছে তুমি জব করবা আর একটা কি কনসালটেন্সি ফার্ম নিজেই চালু করবে। তাহলে এই দুইটা অল্টারনেটিভের জন্য দুই ধরনের ফিউচার কস্ট আসবে। দেখো, future variable cost generally become relevant in a decision context while fixed cost may be relevant if they do not change in total. Again, fixed cost may be considered when they are expected to be altered either immediately or in future by the decision at hand. বলা হচ্ছে কি, আচ্ছা এখানে তোমরা এখন নাও বুঝতে পারো, রেলিভেন্ট ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের ব্যাপার আসছে, এটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তবে রেলিভেন্ট কস্ট বলতে বোঝাচ্ছে আমি কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে খরচের কথা চিন্তা করতে হবে সেটাই হচ্ছে রেলিভেন্ট কস্ট। তো এখান থেকে আমরা আর ডিসকাশনে না যাই, এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো তোমরা সুন্দর করে নোট করবা। এখানে হয়তো একটু শর্টে দেওয়া আছে, আর একটু ডিটেলস নোট করবা কারণ 5 নাম্বারের জন্য থাকে। এখন দেখো, কস্ট এন্ড এক্সপেন্স। কস্ট এবং এক্সপেন্স বলতে কি বোঝাচ্ছে? দেখো, cost is the exchange price of procurement of goods and services. Cost is the economic sacrifice expressed in monetary value to obtain an asset or group of assets. তাহলে কস্টের ক্ষেত্রে কি হচ্ছে? এক্সচেঞ্জ প্রাইস অফ প্রকিউরমেন্ট অফ গুডস এন্ড সার্ভিসেস। আমি কোনো একটা গুডস অথবা সার্ভিস অ্যাকোয়ার করার জন্য যে প্রাইসটা পেমেন্ট করতে হবে সেটাই হচ্ছে কস্ট। তো কস্টের বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা পরে আসছি, হিস্টোরিক্যাল কস্ট, কারেন্ট কস্ট, ফিউচার কস্ট, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, এটসেট্রা। এই কস্ট এক কথায় কেন হবে? কস্ট উইল বি ইনকার্ড ফর দ্য প্রকিউরমেন্ট অফ অর অ্যাকুইজিশন অফ এনি গুডস অর রিসিভিং সার্ভিসেস। Okay. On the other hand, expenses are using or consuming of goods and services for generating revenues. দেখো, কস্টের ক্ষেত্রে রেভিনিউ জেনারেট করার কোনো ব্যাপার নাই, কিন্তু আমি এক্সপেন্স হিসেবে কাউন্ট করার জন্য কি হবে? এক্সপেন্স মাস্ট বি লিঙ্কড উইথ জেনারেশন অফ রেভিনিউস। এক্সপেন্স হিসেবে কাউন্ট করার জন্য কি হবে? যে অ্যামাউন্টটা আমি রেভিনিউ জেনারেট করার জন্য স্পেন্ড করব সেটাকে আমরা এক্সপেন্স হিসেবে কাউন্ট করব। বুঝাতে পেরেছি? কস্টের যে অ্যামাউন্ট রেভিনিউ জেনারেট করার জন্য আমরা স্পেন্ড করব সেটাকে বলবো কি? এক্সপেন্স। ক্লিয়ার? যেমন ধরো স্যালারি এক্সপেন্স, স্যালারিটা আমি কি জন্য দিচ্ছি? আমার এমপ্লয়ি স্যালারি কি জন্য দিচ্ছি?
তাদের কাজের এমপ্লয়িকে আমি স্যালারি দিচ্ছি কেন? কারণ সে আমার অর্গানাইজেশনকে ব্যাকআপ দিবে, সার্ভিস দিবে, এবং সার্ভিস দেওয়ার বিনিময়ে আমার অর্গানাইজেশন প্রফিট করবে, রেভিনিউ জেনারেট করবে, ঠিক কিনা? এরপরে তোমার ইউটিলিটি এক্সপেন্স। ইউটিলিটি এক্সপেন্স গুলো কেন হচ্ছে, ক্রিয়েট হচ্ছে? ইউটিলিটি এক্সপেন্সের পিছনের কারণ হচ্ছে এই যে ইউটিলিটিস, তোমার গ্যাস, ইলেকট্রিসিটি, ইন্টারনেট ইউজ করার মাধ্যমে আমার প্রতিষ্ঠান ইনকাম বাড়াচ্ছে। তাহলে এক্সপেন্স হওয়ার জন্য ওই অ্যামাউন্টকে অবশ্যই কি করতে হবে? রেভিনিউ জেনারেশনের সাথে লিঙ্ক আপ করতে হবে। তোমাদের একটা কোশ্চেন, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা আমি তোমাদের দিয়ে দিব, এটা আশা করি পড়লে বুঝতে পারবা, ঠিক আছে? ব্যাপার সাউন্ড কেন? নেক্সট পয়েন্ট দেখো, কস্ট ইউনিট। সাউন্ড ক্লিয়ার আছে? Yes, ma'am. দেখো, কস্ট ইউনিট, এক কস্ট ইউনিট refers to the unit of quantity of product, service, time, or a combination of these in relation to which লিকুইড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিভাবে এক্সপ্রেস করি কোয়ান্টিটি? লিকুইড প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ান্টিটি কিভাবে এক্সপ্রেস করি? Ma'am, liter. লিটার, গ্যালন, Yes, ma'am. ঠিক কিনা? তারপরে হচ্ছে তোমার সলিডের ক্ষেত্রে kg, ton. কেজি, টন। আচ্ছা, মিটার এরপরে মনে করো ভেহিকেলস, মোটর ভেহিকেলস এর ক্ষেত্রে Ton. না, মোটর ভেহিকেলস এর লিটার। আউটপুটটা আমরা কিভাবে করি? কিলোমিটার। মাইলেজ, Mile, কিলোমিটার, kilometer. মাইলস, এটসেট্রা। তারপর মনে করো মেশিনের আউটপুটটা কিভাবে কাউন্ট করি? Kilowatt. না, মেশিনের আউটপুট হবে তোমার প্রোডাকশনের কাজে যেগুলো হয়, বেসিক্যালি ধরো কত মেট্রিক টন প্রডিউস করতে পারছে, Yes, অথবা ma'am. কত মেশিন আওয়ার অপারেট করবে, অথবা টোটাল কত ইউনিট অপারেট করে, ঠিক আছে? Yes, ma'am. এটা হচ্ছে মেশিনারিজ এর ক্ষেত্রে প্রোডাকশন সাইটে। তারপরে মনে করো পাওয়ার ইন্ডাস্ট্রিতে কি হয়? ওয়াট, মেগাওয়াট। কিলোওয়াট, মেগাওয়াট, এটসেট্রা, ঠিক কিনা? তাহলে এই যে দেখো, আমরা দেখতেছি কি এক্সপ্রেশনটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে আমি কিভাবে এক্সপ্রেস করব। এখন এই যে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে, এক একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা এক একভাবে এক্সপ্রেস করছি। এক্ষেত্রে কস্ট ক্যালকুলেশনটাও কিন্তু ওইভাবেই হবে যেভাবে আমার আউটপুট হিসাব করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কস্ট ইউনিট। তাহলে কস্ট ইউনিট কি? A cost unit refers to the unit of quantity of a product, service or time in relation to which cost may be ascertained or expressed. ঠিক আছে? যেমন ধরো এই যে টনের কথা বলা আছে, ইন ইন্ডাস্ট্রিজ লাইক মাইনিং, আয়রন অ্যান্ড স্টিল, সিমেন্ট, সুগার, এটসেট্রা। তাহলে এখানে যেহেতু আমি প্রোডাকশন হিসাব করব, যেমন ধরো সিমেন্ট, স্টিল কত টন প্রডিউস করা হচ্ছে, এটা যদি আমি এভাবে এক্সপ্রেস করি তাহলে আমার কস্টের ক্যালকুলেশনটা ওইভাবে আসবে যে প্রতি টনের জন্য কস্ট কত হচ্ছে। বুঝতে পেরেছো? এরপরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি অথবা লিকুইড প্রোডাক্টের ক্ষেত্রে লিটার, গ্যালন। এক্ষেত্রে আমি যদি প্রকাশ করি যেটার এক্সপ্রেশন যদি এরকম হয় যে প্রতি বছরে 500 গ্যালন প্রডিউস করবে, তাহলে 500 গ্যালনের যদি প্রডিউস করে, গ্যালন এক্সপ্রেশন হচ্ছে, ইউনিট হচ্ছে গ্যালন। তাহলে আমি যখন কস্ট হিসাব করব তখন গ্যালনের বেসিসে কিন্তু কস্ট হিসাব করতে হবে, এটাই কস্ট ইউনিট। বুঝাতে পেরেছি? এভাবে এখানে দেওয়া আছে স্কয়ার মিটার, ব্যাগ, টন, কিলোমিটার আর প্যাসেঞ্জার কিলোমিটার, পড়লে বুঝতে পারবা।
নেক্সট ওয়ান, অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং। এখানে অ্যাডভান্টেজেস থিওরিটিক্যাল ডিসকাশন, আশা করি না বোঝার কোনো কিছু নাই, তোমরা নিজেরাই পড়ে নিবা। এরপরে তোমাদের আসছে লিমিটেশনস অফ কস্ট অ্যাকাউন্টিং, সরি কস্টিং সিস্টেম, লিমিটেশনস অফ কস্টিং সিস্টেম, এটাও নিজেরা পড়বা। এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন আসবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। প্রশ্নটা হচ্ছে কি, ডিফারেন্সেস বিটুইন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। করে দিচ্ছি, আশা করি না বোঝার কোনো কিছু নাই, ঠিক আছে? তাহলে আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার শেষ। নেক্সট চ্যাপ্টার আমরা চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 2 তে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। মিস 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 এটা কি আগের বইটাই যেখান থেকে যে লেজার করছিলাম নাকি এটা অন্য কোনো না বই? না না, এটা নতুন আরেকটা বই, কস্ট অ্যাকাউন্টিং বি ব্যানার্জি। মিস এটা পিডিএফটা একটু দিয়ে দিয়েন, ভালো হবে। এটার পিডিএফ আমি সার্চ করছি, আমার কাছে পিডিএফ নাই। আমি এই জন্য তোমাদেরকে যা পড়াবো জাস্ট পেজগুলো ইমেজ ফরম্যাটে দিয়ে দিলাম। মিস দেখতে সমস্যা বইটার হচ্ছে? নাম কি? বি ব্যানার্জি কস্ট অ্যাকাউন্টিং। এখানে দুইটা বই আছে, আরেকটা হচ্ছে বাসুয়ান দাস কস্ট অ্যাকাউন্টিং। আমি দুইটা বই থেকে একসাথে ম্যাটেরিয়াল দিছি। মিস পরেরটা কি দাস? বাসুয়ান দাস। এখানে কি ইমেজগুলো দেখতে সমস্যা হচ্ছে তোমাদের? না ম্যাম, যদি সমস্যা না হয় এখান থেকে পড়তে পারো, কারণ আমি যা যা পড়াবো সব দিয়ে দিব। বুঝতে পেরেছো? আর এক পেজ নাম্বার দেওয়া আছে। তোমরা কি উইন্টার ভ্যাকেশন নিচ্ছ? ম্যাম জানি না তো, কিছু জানায় নাই আমাদেরকে। তোমরা আসছো তো বাসায়, কিছু বলে নেই আমাকে। ভ্যাকেশন নিয়ে কি করবা? ম্যাম ভ্যাকেশন খুব দরকার ম্যাম, খুব শীত এদিকে। ম্যাডাম ভ্যাকেশন লাগবে। আমি তো কোনো প্রয়োজন আছে মনে করছি না, যেহেতু তোমরা বাসায় বসে ক্লাস করতেছো। ম্যাম এতগুলো যাওয়ার কি সম্ভাবনা আছে মিস? তো ম্যাম দেওয়া উচিত। এখানে খুবই মানসিক স্ট্রেস ক্রিয়েট হয়েছে, এগুলো ক্লিয়ার করতে হবে। কি জন্য মানসিক স্ট্রেস? ম্যাম অনলাইনে ক্লাস করতে করতে তো অবস্থা খুব খারাপ ম্যাম, এত অ্যাসাইনমেন্ট, এমন সিটি হচ্ছে ম্যাম, দু একদিন পর পর সিটি। সিটি তো এখন নিলামই না। নেননি, কিন্তু অন্যান্য স্যারদের দেখা যাক কি হয়, তবে তোমরা ক্লিয়ার করো সিটি, আমি নেওয়া শুরু করব, আমার সিলেবাস আর একটু আগাক। ঠিক আছে তাহলে শেষ করি।